start. Ionic bonding ও levels এর ionic bonding, exactly ও levels এর ionic bonding, শুধু আরো সিম্পল করে আয়নিক বন্ডিং, সব ইনফরমেশন একই। বন্ডিংটা হয় যদি ডেফিনেশনটা বলো, হোয়াট ইজ আয়নিক বন্ডিং, মেটালিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, সব কিছু হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এখানে মেনশন করা আছে দিস ইজ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। অলরাইট, এখানে জাস্ট পার্টিকেলসগুলো ডিফারেন্ট, অপোজিটলি চার্জড আয়ন্স, মানে প্রত্যেকবার একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন অর ফোর্স অফ অ্যাট্রাকশন। আয়নিক বন্ডিং এর কেসে অপোজিটলি চার্জড আয়ন্স, কোভ্যালেন্ট বন্ডিং এর কেসে নিউক্লিয়াই অ্যান্ড শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস, আর মেটালিক বন্ডিং এর কেসে ক্যাটায়ন আর ডিলোকোলাইজড ইলেকট্রনস। এই তিনটা হচ্ছে আমাদের মেইন তিনটা বন্ডিং। সো এখন যদি আয়নিক বন্ডিং এর এক্সপ্লেনেশনে যাও, ইটস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য অপোজিটলি চার্জড আয়ন্স। এই অপোজিটলি চার্জড আয়ন্সরা হইতে পারে ডিউ টু লস অ্যান্ড গেইন অফ ইলেকট্রনস, তারা আয়নিক ফর্মে চলে আসতে পারে স্পিসিসগুলো। তো যে কোনো মেটাল, যে কোনো নন মেটাল আয়নিক বন্ড ফর্ম করতে পারবে, প্রোভাইডেড যে মেটালসের ইলেকট্রন লুজ করছে, নন মেটালসের ইলেকট্রন গেইন করছে। সবসময় ইলেকট্রন লস আর গেইন তো আউটার শেলেরটাই হবে। ওকে, ইটস অলওয়েজ দ্য লাস্ট ইলেকট্রন দ্যাট ইজ লস্ট। তো এখানে আমি দেখতে পারতেছি 3s2টা হচ্ছে লাস্ট ইলেকট্রন। আমরা ইজিলি বুঝতে পারতেছি 3s2 ইজ দ্য লাস্ট ইলেকট্রন, রাইট? তাহলে আমরা এখান থেকে পিক করতেছি এই দুটো ইলেকট্রনকে লস। সো দ্য চার্জ ইজ 2+। আয়নটা মোস্ট স্টেবল আয়নটা হচ্ছে 2+। +1ও হইতে পারতো, কিন্তু +1 কিন্তু স্টেবল না, কারণ +1 এর কনফিগারেশন 3s1 থেকে যেত। সো ইটস নট স্টেবল। আর অক্সিজেনের যেহেতু 4p2, ইট নিডস 2 ইলেকট্রন টু বিকাম স্টেবল। সো দুইটা ইলেকট্রন গেইন করলো, স্টেবল কনফিগারেশনে যেতে হবে। এখন মজার জিনিস হচ্ছে Mg2+ আর O2- এর কনফিগারেশনটা দেখো, সেম, রাইট? সেম। আমরা একটা টার্ম পড়ছিলাম না, আইসো ইলেকট্রনিক। যদি না পড়ে থাকি আমরা এটাকে আবার একটু রিকল করি। আইসো ইলেকট্রনিক, দিস টু স্পিসিস আর আইসো ইলেকট্রনিক। রিজন হচ্ছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন সেম। দুইটা স্পিসিস যার ইলেকট্রনিক কনফিগারেশন সেম হয় তাদেরকে আমরা বলি আইসো ইলেকট্রনিক। সো এই দুটো আয়ন স্পেসিফিকলি আইসো ইলেকট্রনিক হচ্ছে, রাইট? বোঝা যাচ্ছে দেখি। কিন্তু আবার এমন হতে পারে দুইটা, একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে দুটো আয়ন্স আইসো ইলেকট্রনিক না, তাদের কনফিগারেশন নাও মিলতে পারে। বাট ইন দিস কেস দ্য কনফিগারেশনস ম্যাচড, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি দিস টু আর আইসো ইলেকট্রনিক। ইনফরমেশনটা জেনে রাখলাম। এখন অল আয়নিক কম্পাউন্ডস ক্রিস্টাল ফর্মে থাকে, দে হ্যাভ জায়েন্ট স্ট্রাকচার, ল্যাটিস স্ট্রাকচার। ইটস আ জায়েন্ট ল্যাটিস, ঠিক আছে? ল্যাটিসটা প্রেজেন্ট, ল্যাটিসের মধ্যে প্রেজেন্ট হচ্ছে আয়ন্স। এখন সেই ও লেভেলসে ব্যাক করি। ও লেভেলসের মধ্যে একটা 3D ডায়াগ্রাম ছিল, কিন্তু উই ইগনোরড। এখন এই 3D ডায়াগ্রামটা আমি পেপারসের মধ্যে অনেকগুলো পেপার রিকল করে দেখলাম, খুব একটা পাই নাই 3D আঁকতে। ডায়াগ্রামটা আঁকাটা পাই নাই, দ্যাট ডাজ নট মিন আমরা আঁকাটা জানবই না একদম। ইটস আ 3D স্ট্রাকচার, 3D বক্স। এখন এই 3D বক্সটা তোমাদের আঁকার প্র্যাকটিসটা তোমাদের করা উচিত অ্যাকচুয়ালি। সো এটার একটা শর্টকাট টেকনিক হচ্ছে, যদি আঁকার প্র্যাকটিসটা আমাদের করতেই হয়, দ্য শর্টকাট টেকনিক ইজ একদম আমাদের একটা সুন্দর একটা পারফেক্ট স্কোয়ার নিতে হবে ফার্স্টে। ধরো আমি এখান থেকেই করি, স্মল করেই করি, a perfect square. You have to take a perfect square. Then at the side আমরা আরেকটা পারফেক্ট স্কোয়ার, একদম সেম লেন্থের একটা পারফেক্ট স্কোয়ার, এই সেম স্কোয়ারটাকে আবার পুট করব। ইউ মাস্ট পুট দ্য সেম সাইজ স্কোয়ারস। লাইন্সগুলো যদি জয়েন করে দেই, ইট বিকামস আ কিউব। এই কিউবটাকে পরে ভাঙাভাঙি করতে হয়। এই ভাঙাভাঙি করাটাই হচ্ছে মেন। যখন আমরা এটাকে ডিস্ট্রিবিউট করতে যাব, তখন আমি তো যেহেতু ফ্রি হ্যান্ডে করতেছি, আমারটা এক্স্যাক্টলি প্রপোর্শনস মিলবে না। অল ইউ নিড টু ডু ইজ, আমি টেকনিকটা শুধু বলে দিই। এভাবে ডিভাইড করতে হয় প্রত্যেকটা ফেস। অল ফেসেস মাস্ট বি ডিভাইডেড ইন্টু 4 পার্টস। অল দ্য ফেসেস, এখানে যতগুলা ফেস আছে দেখা যাচ্ছে সবগুলারে কিন্তু ডিভাইড করতে হবে এভাবে, যতটি ফেস আছে। এই ডিভাইডটা করার সময় কিন্তু লাইনগুলা একজন আরেকজনের সাথে জয়েন করতে পারে, উপরের ফেসটাকেও ডিভাইড করতে হয়, ঠিক আছে? এখন মজার জিনিস হচ্ছে, এই ডিভাইড করার পর একটা হিডেন ফেস ক্রিয়েট হয়। হিডেন ফেসটা কিন্তু ভিতরে একটা হিডেন ফেস ক্রিয়েট হচ্ছে না? সবাই যদি নোটিস নাও করতে পারো, এই যে এখানে আমি যদি মার্ক করে দিই, এই যে একটা হিডেন ফেস ক্রিয়েট হয়ে গেল না?
এটাকেও ডিভাইড করতে হবে। বোঝা গেছে স্যার? মাঝখানে একটা হিডেন ফেস ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু ছিল না সারফেসে। সো এটাকেও আমরা যখন ডিভাইড করব, করার পর আলটিমেটলি আরেকটা হিডেন ফেস কিন্তু ক্রিয়েট হয়েছে। ক্যান ইউ সি ইন দ্য মিডল হরাইজন্টাল একটা হিডেন ফেস, ভার্টিক্যাল একটা হিডেন ফেস। বুঝতে পারছেন? দুটো হিডেন ফেস ক্রিয়েট হয়, কিন্তু দুটো ওই হিডেন ফেস গুলোকেও কিন্তু ডিভাইড করে নিতে হয়। তারপর আয়ন আর কই আর কই আমরা সব ডিভাইড করে ফেলছি কিন্তু অলরেডি। উপরে নিচে আমরা ডিভাইড করছি, ওই সাইডস গুলো তো ডিভাইড করছি, 6 সাইডস কিন্তু ডিভাইড করছি। মাঝখানে দুইটা কিন্তু হিডেন ফেস ক্রিয়েট হয়েছে, which was not present at the first। এটা কিন্তু আসলে ডায়াগ্রামটা করে করে প্র্যাকটিস করতে হয়। তো নিয়মটা তোমাদেরকে আমি টেকনিকটা বলে দিলাম। ইউ ক্যান অলসো এগেন রিকল ফ্রম দ্য ভিডিও যে ফার্স্টে আমরা বক্সটা আঁকবো স্কোয়ার, পাশে আর একটু যে কোনো একটা অ্যাঙ্গেল একটা স্কোয়ার বক্স আঁকবো, তারপর উইল মেক ইট 3D, জয়েন দ্য লাইন্স, দেন অল দ্য ফেসেস মাস্ট বি ডিভাইডেড ইন্টু 4 পার্টস। ডিভাইড করতে গেলে লাইনিং জয়েন করা, লাইনগুলো জয়েন করার পর দেখা যায় যে লাস্টে ভিতরে দুটো হিডেন ফেস ক্রিয়েট হয়, এটাকেও ডিভাইড করে দাও। ডিভাইড করার পর যে কোনো একটা পয়েন্ট থেকে যদি শুরু করো, আমি এখান থেকে একটু রিকল করে দিই যে আমি যদি লেটস সে এই মাঝখানে একটা পয়েন্ট দিই, একটা আয়ন, মাঝখানে যে আয়নটা দিব এই সেম আয়ন পাশাপাশি কোনোদিনই হবে না। সো অপোজিটস, এটা এখানে দিছো, তাহলে বাকি কোনায় দিতে হবে, এভাবে কোনায় কোনায়, 4 কোনায়, এভাবে 4 কোনায় দিলাম। এই ফেসটা ডিভাইড করার পর খুব সুন্দর করে কিন্তু বসে যাবে যখন আমরা স্কেল দিয়ে জিনিসটা করবো। দ্য লাইন্স উইল নট ম্যাচ। স্কেলগুলো আমার এখানে তো একটু হেজি হয়ে গেছে, কারণ তো ফ্রি হ্যান্ড করছি। সো এই যে অপোজিট করে করে যতগুলো অপোজিট এন্ড আছে সবগুলোতে এভাবে আমাকে ওই ইয়েগুলা দিয়ে দিতে হবে, গোলগুলা দিয়ে দিতে হবে কোনায় কোনায় যত আছে। সেইভাবে দিতে 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 দেখবা ম্যাচ হয়ে যাবে জিনিসটা। তারপর এভাবে কুইজা 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 দেখবা যে কোন কোনাটা মিস হয়েছে আমাদের। ঠিক আছে, করার পর তারপর আছে আমাদের এই অন্য আরেকটা আয়ন, যেটা লেটস সে আমি এটাকে না না না, ওই যে একটা বড় ছোট করে দাও, ইট শোজ ইটস ডিফারেন্ট। বড় ছোট করে দেওয়া মানে ডিফারেন্ট, আমি দেখাইলাম এটা ডিফারেন্ট। আঁকতে যদি হয় ইট মাইট বি ডিফারেন্ট। এই যে আমি ডিফারেন্ট করে দিলাম। ঠিক আছে, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, আই থিঙ্ক এটা আমার হয়েই গেছে মনে, ওই কোনায় একটা মিসিং ছিল। যতটুকু করা মানে এভাবে আমরা ফেসগুলো দেওয়ার পরে যে এই যে কোনায় মিসিং আছে দেখছো, বের হয়ে যাবে, দেখলেই কিন্তু বের হয়ে যাবে। সো এই 3Dটা প্র্যাকটিস করে রাখাটা ভালো। আই সাজেস্ট ইউ লার্ন ইট। ওরা এরকম হইতে পারে যে আয়নিক বক্সটা দিয়ে দিছে, মিসিং দিয়ে দিছে, মিসিং দিয়ে দিছে, কয়েকটা দিছে মিসিং দিয়ে দিছে, মিসিংগুলোকে ফিল আপ করো অ্যান্ড দেন লেভেল দ্য কারেক্ট মানে কারেক্ট অর্ডার। ছোট আয়ন দেখলে যেটা স্মলার, মাস্ট রিমেম্বার দ্য স্মলার ইজ দ্য পজিটিভ আয়ন, দ্য লার্জার ইজ দ্য নেগেটিভ আয়ন। সবসময় নেগেটিভ আয়ন্সটা বড় হয়, কিন্তু পজিটিভ আয়ন্সটা কিন্তু ছোট হয়। নেগেটিভ আয়ন্সটা বড় হয়, পজিটিভ আয়ন্সটা ছোট হয়। এই কনসেপ্টে আমি কিভাবে আসলাম? থিঙ্ক অ্যাবাউট স্পেসিফিক লজিক। আয়নের সাইজটা, নেগেটিভ আয়নরা সবসময় বড় হবে কারণ এখানে এক্সট্রা ইলেকট্রনস আছে। They have extra electrons, maybe 1, maybe 2, maybe 3. The electrons, extra electrons are repelling one another. রিপালশনটা বেশি ওখানে, তাহলে ইলেকট্রন ইলেকট্রন আয়ন্সটা মানে ইলেকট্রনগুলো স্প্রেড হয়ে যায়। দ্যাটস ওয়াই দ্য সাইজ ইনক্রিজেস। আর পজিটিভ আয়নে ঠিক উল্টাটা, ইলেকট্রন কমে যাচ্ছে, রিপালশনটা কমে যাচ্ছে বিটুইন দ্য ইলেকট্রনস, কারণ পজিটিভ আয়নের মধ্যে প্রোটন যতগুলো আছে ওগুলা কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট অফ ইলেকট্রনকে পাচ্ছে না, কম পাচ্ছে ইলেকট্রনকে, আরো স্ট্রঙ্গার পুল দিচ্ছে। নেগেটিভ আয়নে কি হচ্ছে, প্রোটন থেকে কিন্তু ইলেকট্রন বেশি, প্রোটনস তো ম্যাক্সিমাম ইলেকট্রনকে পুল করতেছে, বাট দ্য ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ইজ আ বিট গ্রেটার, রাইট? এক্সট্রা ইলেকট্রনের কারণে, এর জন্য একটু স্প্রেড। বোঝা গেছে? সহজ ভাষায় আমরা বললাম এটা। অলরাইট, তাহলে আয়নিক বন্ডের স্ট্রাকচার আমরা বুঝলাম। অল আয়নিক কম্পাউন্ডস উইল হ্যাভ জায়ান্ট ল্যাটিস স্ট্রাকচার, জায়ান্ট আয়নিক ল্যাটিস। ঠিক আছে, আয়নিক বন্ডিং কিভাবে করতে হয় ডট অ্যান্ড ক্রস তোমরা ও লেভেলস থেকেই শিখছো। ওটা কি আর আমার এক্সপ্লেন করতে হবে? ওটা কি যদি আমাকে এক্সপ্লেন করতে হবে? ধরো এখন এখানে আমি ম্যাগনেসিয়ামটাকে খালি রাখছি, হোয়াট ইফ আমি ম্যাগনেসিয়ামকে খালি না রেখে, আমি তো করতে পারতাম এভাবে, ম্যাগনেসিয়ামের মধ্যে লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? ইটস দ্য সেকেন্ড শেল, রাইট? সেকেন্ড শেলে কয়টা ইলেকট্রন? 8টা। আমি তো চাইলে ম্যাগনেসিয়ামের 8টা ইলেকট্রন এভাবে দিয়ে দিতে পারতাম, রাইট? সুন্দর করে দিয়ে দিতে পারতাম না? নাফিয়া কি বলো, দেওয়া যেত নাকি? আরে ছোট কেন, আর একটু বড় দরকার তো, আর একটু বড় করে দিই। আসো, সুন্দর হয়ে গেল। আর এখানে যে আমি এই যে
এই দুইটা ইলেকট্রনকে যে দেখাইলাম গোল, this indicates that these two electrons are coming from another atom, does not belong to this atom. এর জন্য আমি এটাকে ডট রেখে দিছি। কেউ অন্য স্টুডেন্ট যদি এটাকে ক্রস দিয়ে দেয়, আই ডোন্ট থিঙ্ক দে উইল কাট ইউর মার্কস ফর ইট, বাট আমরা এজ এ লেভেল স্টুডেন্টস আমাদের তো এই নলেজটা থাকা উচিত যে এখানে আরো এক্সট্রা দুইটা ডট আছে, অরিজিনাল কনফিগারেশন থেকে দুইটা ইলেকট্রন বেশি আছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছি, স্পেসিফিকলি রিপ্রেজেন্ট করছি। বোঝা গেছে? ধরো এই কম্পাউন্ডে যদি ম্যাগনেসিয়াম অক্সাইড না হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হইতো, তাহলে এখানে তো আমি বুঝতে পারতেছি দের ইজ ওয়ান ম্যাগনেসিয়াম আয়ন অ্যান্ড দুইটা ক্লোরাইড আয়ন্স, দুইটা ক্লোরাইড আয়ন্স না, তাহলে ক্লোরাইড আয়ন্স গুলাকে একে দুই পাশে দুইটা ক্লোরাইড আয়ন্স দিয়ে দিতে পারতাম, অথবা পাশাপাশি দুইটা ক্লোরাইড আয়ন্স দিয়ে দিতে পারবা, বাট ইউ হ্যাভ টু শো দ্য ক্লোরাইড আয়ন্স নাও। ক্লোরাইড আয়ন্স শো করার সময় ঠিক অক্সিজেনের মতোই জাস্ট একটা ক্রস সিএল আর এটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা দুইবার দিয়ে দিবা, ঠিক আছে, ডাবল করে আইকিউ কিন্তু। ওকে, তাহলে আয়নিক বন্ড এগুলো আপাতত ও লেভেলসের সব জিনিস। নিচে কিছু ইনফরমেশন আছে, লেটস লার্ন দ্যাট। Ionic bonding is stronger and the melting points higher when ions are smaller or have higher charges. তাহলে এটা কম্পারিজনের হিসাবে এসে বললো না এখানে। Now you have to মানে understand the strength of ionic bond. আয়নের সাইজ যত ছোট হবে, দুইটা আয়নের সাইজ ছোট এবং চার্জ যত বেশি, তত কিন্তু আয়নিক বন্ড মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা স্ট্রং, তত বেশি স্ট্রঙ্গার। এখন এই কম্পারিজনটা করতে হলে তোমাদের অ্যাক্রস দ্য পিরিয়ড ডাউন দ্য গ্রুপ আয়নের সাইজের কথাটা জানতে হবে, আয়নের সাইজের আইডিয়াটা নিতে হবে। যে আমি যদি কম্পেয়ার করি দুইটা আয়নিক কম্পাউন্ড, লেটস সে আই এম কম্পেয়ারিং সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড আই এম কম্পেয়ারিং সোডিয়াম ব্রোমাইড, তাহলে আমরা কিন্তু ক্লোরাইড আর ব্রোমাইডের কম্প্যারিজনটা করতেছি বিকজ দ্য সোডিয়াম ইজ সেম, ঠিক না? তাহলে এই দুটার কম্প্যারিজন করতে হলে ডাউন দ্য গ্রুপ হিসাব করতে হবে। বাট ইফ আই কম্পেয়ার সোডিয়াম ক্লোরাইড উইথ সোডিয়াম সালফাইড, এখন সালফার আর ক্লোরিন আছে এখানে, সালফাইড আয়ন এন্ড ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন আর সালফাইড আয়ন কিন্তু পাশাপাশি। সো এটা অ্যাক্রস দ্য পিরিয়ডের ইয়ে করতে হবে, কম্প্যারিজনটা করতে হবে যে সালফাইড আয়নের সাইজ, চার্জ, সোডিয়াম ক্লোরাইড আয়নের সাইজ, চার্জ, দুইটা ফ্যাক্টরকে চিন্তা করে দেন আমাকে কনক্লুশন আসতে হবে যে দুইটার মধ্যে আয়নিক বন্ডিংটা স্ট্রঙ্গার কার মধ্যে, বুঝছো? সো এটার জন্য আমরা এখন একটু আয়নসের ডেটাটা দেখি। আয়নিক বন্ডিং এর সময় মানে আয়নসের সাইজটা কিভাবে চেঞ্জ হয়, আয়নিক রেডিয়াই, ঠিক আছে? পজিটিভ আয়নস আর স্মলার কম্পেয়ার্ড টু দেয়ার অ্যাটমস বলাই আছে, ঠিক আছে? ওয়ান লেস শেল অ্যান্ড রেডিয়াস অ্যান্ড প্রোটনস ইলেকট্রনস খুব ইনক্রিজ করে অ্যাট্রাকশন, সো ইজ এ গ্রেটার নেট ফোর্স অন দ্য রিমেনিং ইলেকট্রনস। খুব সুন্দর করে ওরা এক্সপ্লেনেশন দিছে, আমি সহজ করে তোমাদেরকে বলছিলাম, রাইট? ওরা কিন্তু সুন্দর করে এক্সপ্লেনেশনটা লিখে দিছে যে নেট ইলেকট্রনস গুলোকে হোল্ড করতেছে মোর স্ট্রংলি, নেট ইলেকট্রনস, রিমেনিং ইলেকট্রনস। আর নেগেটিভ আয়ন্স বড় হয়, ঠিক আছে? নেগেটিভ আয়ন্স অ্যাকচুয়ালি হয় গ্রুপ 5 থেকে 7 পর্যন্ত, এরাই নেগেটিভ আয়ন হয়, এদের সাথেই বন্ডিংটা হয় আয়নিক বন্ডিং। তাহলে আয়নিক বন্ডিং নেগেটিভ আয়ন্স গুলো ইউজুয়ালি গ্রুপ 5 থেকে 7 এর মধ্যে আয়ন্স গুলোই হবে, ঠিক আছে? দে আর বিকামিং লার্জার, ঠিক আছে? আয়ন্স এরা হচ্ছে লার্জার, ঠিক আছে? তাহলে কেন? নেগেটিভ আয়ন হ্যাজ মোর ইলেকট্রনস করেসপন্ডিং to the proton number, so the pull of the nucleus is shared over more electrons and attraction per electron is less, making the ion bigger. এটা সহজ ভাষায় যদি আমরা এক্সপ্লেন করি, ইলেকট্রন রিপালশনটা বেশি, নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করতে পারে কম এক্সট্রা ইলেকট্রনস গুলাকে, এটাকে ওরা অন্য ভাষায় লিখছে, কথা একই কিন্তু ঘুরে ফিরে। সো ইউ ক্যান রিমেম্বার এনি অফ দ্য ফলোইং থিংস, ওইটাও বলতে পারো, আমার কথাটাও বলতে পারো। এখন এখানে একটা ট্রেন্ড দেখেন, এটা হলো পিরিয়ড 3 এই পার্টটা পিরিয়ড 3, এই পার্টটা পিরিয়ড 3, কিন্তু এই পার্টটা কিন্তু পিরিয়ড 3 না, এটা পিরিয়ড 2, এটা পিরিয়ড 3। এখন এদেরকেই কেন চুজ করছে? এরা সবাই আইসো ইলেকট্রনিক, কিন্তু এদের সবার কনফিগারেশন সেম, কারণ সবার ইলেকট্রনই 10টা ঘুরে ফিরে, অল অফ দ্য সেম ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাজ দিস নোবেল গ্যাস। আচ্ছা, এখন তাহলে রেডিয়াসের চেঞ্জটা দেখো, উপরের পিরিয়ডের যে 3টা নেগেটিভ আয়ন এগুলা কিন্তু বড় পরের পিরিয়ডের পজিটিভ আয়ন থেকে। এখন অনেকের কনফিউশন হতে পারে, স্যার ওর তো শেল বেশি একটা,
তাহলে হইলো না কেন? কনফিগারেশন তো একই। যার কনফিগারেশন যখন এক, যার প্রোটন নাম্বারটা সবচেয়ে বেশি, সেই সবচেয়ে পুলিং পাওয়ার আছে, তারই সবচেয়ে বেশি পুলিং পাওয়ার। এই তিনটার মধ্যে তাহলে সবচেয়ে বেশি পুলিং পাওয়ার, এই ছয়টার মধ্যে সবচেয়ে বেশি পুলিং পাওয়ার হচ্ছে Al3+ এর, কারণ ওর প্রোটন হচ্ছে 13টা। আর সবচেয়ে কম পুলিং পাওয়ার হচ্ছে নাইট্রোজেনের, কারণ তার প্রোটন হচ্ছে 17টা, এই 7টা। যার প্রোটন সবচেয়ে কম, তার ইলেকট্রন পুলিং পাওয়ার, ইলেকট্রন অ্যাট্রাক্টিং পাওয়ারও কম। সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রনসকে কম অ্যাট্রাক্ট করবে নাইট্রোজেন, সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রনসকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করবে অ্যালুমিনিয়াম আয়নসের কেস এইটা। এটার সাথে আবার অ্যাটমিক স্ট্রাকচারের আয়োনাইজেশন এনার্জি ভুলেও মিলাইতে যায় না, অন্য কনসেপ্টগুলো। This is we are only discussing the ioner size. We are discussing the size of the ions. If you are making a comparison of these 6 isoelectronic species, এরা সবাই আইসোইলেকট্রনিক স্পিসিস, কম্পেয়ার করলে বুঝতে পারছো কিভাবে কম্পেয়ার করবা। সবাই যেহেতু আইসোইলেকট্রনিক, লুক অ্যাট দ্য প্রোটন নাম্বার। আগে সাইজ ছোট হবে অবশ্যই, কিন্তু পজিটিভটা লুক অ্যাট দ্য পজিটিভ তিনটার মধ্যে যার প্রোটন সবচেয়ে বেশি, দ্য লার্জেস্ট ক্যাটায়ন, সরি স্মলেস্ট ক্যাটায়ন ওটা। আর যার প্রোটন সবচেয়ে কম, লার্জেস্ট ক্যাটায়ন ওটা। নেগেটিভ আয়নগুলো কম্পেয়ার করো, যার প্রোটন সবচেয়ে কম সেটা হচ্ছে লার্জেস্ট অ্যানায়ন, আর যার প্রোটন সবচেয়ে বেশি সে হচ্ছে স্মলেস্ট অ্যানায়ন। লজিকটা বোঝা গেছে? আবার বলতেছি, পজিটিভ আয়ন যদি কম্পেয়ার করো, আইসোইলেকট্রনিক যদি হয়, একই কনফিগারেশনের যদি হয়, তাইলে যার প্রোটন বেশি সে আয়নটা সবচেয়ে স্মলেস্ট, আর যার প্রোটন কম সে আয়নটা সবচেয়ে লার্জেস্ট, পজিটিভ চার্জের জন্য। নেগেটিভ চার্জের জন্য ঠিক উল্টাটা, যার প্রোটন সবচেয়ে বেশি সে স্মলেস্ট, যার প্রোটন সবচেয়ে কম সে লার্জেস্ট। তাহলে এই সবগুলোর মধ্যে which is the smallest ion? অ্যালুমিনিয়াম। which is the largest ion? N3-। ঠিক আছে, এখন যদি জিজ্ঞেস করে কোনটা সবচেয়ে স্ট্রংগেস্ট আয়নিক বন্ড ফর্ম করবে, আমাকে দেখতে হবে চার্জ। আমাকে সবার আগে দেখতে হবে চার্জ। এখানে Al3+ আর N3-, এটার চার্জ সবচেয়ে হায়ার না? এদের আয়নিক বন্ডটা সবচেয়ে স্ট্রং হবে। আগে চার্জ, তারপর সাইজ। দ্য চার্জ ফ্যাক্টর কামস ফার্স্ট। বুঝতে পারছো? জি, কোনটা? চার্জ হচ্ছে দ্য লার্জেস্ট পজিটিভ চার্জ অ্যান্ড দ্য লার্জেস্ট নেগেটিভ চার্জ। ঠিক আছে, লার্জেস্ট পজিটিভ চার্জ অ্যান্ড দ্য লার্জেস্ট নেগেটিভ চার্জ উইল বি টেকেন ফার্স্ট ইনটু কনসিডারেশন ফর দ্য স্ট্রেংথ অফ আয়নিক বন্ড। সবচেয়ে স্ট্রংগেস্ট স্ট্রেংথ হচ্ছে লার্জেস্ট চার্জগুলোর আগে। বুঝতে পারছো? তারপর হচ্ছে সাইজ। যদি চার্জ সেম হয়, দেন কম্পেয়ার দ্য সাইজেস অফ দ্য আয়ন্স। ঠিক আছে, ধরো এমন হইতে পারে যে এখানে আমি একটা ম্যাগনেসিয়াম দিলাম, ম্যাগনেসিয়ামের অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে একটা কম্পাউন্ড, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম 2+, ঠিক ম্যাগনেসিয়ামের নিচেরটা দিচ্ছি, ক্যালসিয়াম 2+, আর অক্সিজেনের পরে হচ্ছে সালফাইড 2-। এই যে এই দুইটা। এখন নোটিস করো, আই ওয়ান্ট টু মেক আ কম্পাউন্ড উইথ ম্যাগনেসিয়াম অক্সাইড, মানে ম্যাগনেসিয়াম অ্যান্ড অক্সাইড আয়ন্স। দিস ইজ ম্যাগনেসিয়াম অক্সাইড। আরেকটা হচ্ছে ক্যালসিয়াম সালফাইড। এখন দেখো দুইজনেরই কিন্তু 2+, দুইজনেরই কিন্তু 2-। সো দ্য চার্জেস আর সেম। নাও দ্য কম্পারিজন কাম উইথ দ্য সাইজ। ক্যালসিয়াম আয়নটা অবশ্যই বড় হবে, কারণ তার শেল একটা বেশি। সালফাইড আয়নটা অবশ্যই বড় হবে, তার শেল একটা বেশি। শেল বড়, শেল বেশি, সাইজ বড়। সাইজ বড় হইলে মানে আয়নিক বন্ডের স্ট্রেংথ কমে যায়। ক্লিয়ার? তাহলে কিভাবে কম্পারিজনটা করবো বুঝছো তো? ফার্স্টে লুক ফর দ্য চার্জ, and then if the charges are same, then look for the size. সাইজকে আগে প্রায়োরিটি দিতে পারবো না, আগে চার্জকে প্রায়োরিটি দিতে হবে। ক্লিয়ার? চার্জ ইজ দ্য মেইন ফ্যাক্টর, দেন কামস সাইজ। ওকে, আমরা যদি বিভিন্ন আয়নিক কম্পাউন্ড দেয়, অমিট করে ফেলতে পারবো না। সাপোজ গ্রুপ 1 এর মেটালের সাথে একটা নন মেটাল আছে, গ্রুপ 2 এর একটা মেটালের সাথে নন মেটাল আছে, বাই ডিফল্ট গ্রুপ 1 এরটা আগেই বাদ, গ্রুপ 1 এর গুলো আগেই বাদ, কারণ ওদের সাইজগুলা মানে ওদের চার্জ তো কম, ফ্যাক্টরটা চার্জ সবার আগে, চার্জ আগেই বাদ। গ্রুপ 2 যারা যারা আছে, সি দ্যাট অ্যান্ড কম্পেয়ার দ্য চার্জেস। যদি দেখো চার্জ দুইটা কম্পাউন্ড আছে, ধরো যেইভাবেই দিলাম, ধরো আমার দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। আই হ্যাভ 4 কম্পাউন্ড। দেখো এখানে তোমাদেরকে কম্পেয়ারটা করে এটা ক্লোজ করি জিনিসটা। পটাশিয়াম ক্লোরাইড
সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড। এই চারটার মধ্যে স্ট্রংগেস্ট আয়নিক বন্ড কার? যদি বলে এ, বি, সি অ্যান্ড ডি, আমি আগেই KCl আর NaCl বাদ দিয়ে দিব, বিকজ দেয়ার আয়ন্স আর স্মল, মানে দেয়ার আয়ন্স Na প্লাস আর K প্লাস, এগুলো হচ্ছে স্মল, চার্জ কম। আমরা Mg2 প্লাস আর Ca2 প্লাস এর চার্জ বেশি, ওদেরকে আমি কম্পারিজনে নিব, প্রায়োরিটি ওদেরকে দিব। এখন এই দুটার মধ্যে আমি দেখতেছি নেগেটিভ আয়নটা সেম, তাহলে পজিটিভ আয়নের চার্জও সেম, তাহলে আমাকে প্রায়োরিটি দিতে হবে সাইজটাকে। যার সাইজ ছোট সে প্রায়োরিটি পাবে, তার আয়নিক বন্ড স্ট্রঙ্গার হবে। সো দ্য অ্যান্সার ইজ ইভেন্চুয়ালি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। দিস ইজ ইউর অ্যান্সার। স্ট্রংগেস্ট আয়নিক বন্ডস, গ্রেটেস্ট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, গ্রেটেস্ট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এটার মধ্যে, তারপর দেখবো সাইজ। ইয়েস, ক্লিয়ার হয়েছে স্যার? ক্লিয়ার হয়েছে? তাহলে সাইজের একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো। যদি একই কনফিগারেশন, ইয়েস কাম ইন। তুমি আধা ঘন্টা লেট করো, আমার তো লেকচার অর্ধেক হয়ে গেছে। তুমি আইসার করবা 12:30, আমরা তো অলরেডি আধা ঘন্টা লেকচার দিয়ে ফেলছি। সো এই যে পরে আমাদের যে ইনফরমেশন বলা আছে, যা যা বললাম এখানেই কিন্তু সব এখন লেখা। যখন কনফিগারেশন আয়নসের সেম, কম্পারিজনটা কিভাবে করতে হবে বুঝছো তো? যার প্রোটন সবচেয়ে বেশি, আগে দেখবা পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ আয়নস গুলো এমনিই ছোট হবে নেগেটিভ থেকে, পজিটিভ গুলো একসাথে কম্পেয়ার করলে যেটার প্রোটন বেশি সেটার সাইজ ছোট, যেটার প্রোটন কম সেটার সাইজ বড়। আর নেগেটিভেরটা উল্টা, যেটার প্রোটন কম ওটার সাইজ বড়, যেটার প্রোটন বেশি সাইজ ছোট। এই within a group the size of the ionic radii increases, group A down the group radius increase করে, কারণ শেল বাড়তে থাকে। যে কোনো গ্রুপে ডাউন দ্য গ্রুপ যাবা আয়নের সাইজটা বাড়তে থাকবে। অলরাইট, এই যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে নতুন জিনিস, এগুলো সব কি? এইসব কি এক্স রে দেখাইতেছে কেন আমাদেরকে? এটা এটা তো আর আমরা করবো না, এটা আমরা জানবো যে আয়নসের যে এভিডেন্স, আয়নিক কম্পাউন্ড যে আয়নস হয়ে থাকে, দ্য এভিডেন্স ইজ শোন বাই আয়নস, আয়নিক কম্পাউন্ড যে আয়নস হয়ে থাকে, দ্য এভিডেন্স ইজ শোন বাই এক্স রে ডিফ্র্যাকশন। এক্স রে ডিফ্র্যাকশন একটা কোর্সের প্রসেস করে ফিল্মের মধ্যে এরকম ধরনের আমাদের কিছু লাইন্স পাওয়া গেছে। এখন লাইন্সগুলো অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন ডেনসিটি বোঝায়। ইলেকট্রন ডেনসিটি বুঝতেছি কি আসলে, মানে ইলেকট্রনের পসিবিলিটি হচ্ছে এই রিজিয়ন গুলাতে থাকা। তো এখানে দেখো, এখানে আমি একটু একটু করে পয়েন্ট গুলো যদি আমি একটু পড়ি, দিস ম্যাপস শো লাইকলিহুড অফ ফাইন্ডিং ইলেকট্রনস ইন আ রিজিয়ন, দ্য কন্ট্রোল লাইন্স, দ্য কন্ট্রোলস আর লাইন্স অফ ইকুয়াল ইলেকট্রন ডেন্সিটি। The maps show that for sodium chloride ions are arranged in regular pattern. কেমনে বুঝলা? কেমনে বুঝলা? এই যে সেন্টার থেকে দেখো লাইন্স গুলাকে আমি যদি একটা এক্সিস মানে এক্সিয়াল পার্ট ধরি, 2 ডাইমেনশনাল, উপর থেকে দেখো, তাহলে একদম পারফেক্টলি অর্ডার্ড স্ফিয়ার, বাঁকা চাকা না, পারফেক্টলি অর্ডার্ড স্ফিয়ার ফ্রম দ্য সেন্টার। লাইন্স ডেনসিটি লাইন্সটা এরকম সার্কেল সার্কেল দেখা যাচ্ছে, পারফেক্টলি অর্ডার্ড না? খুব সুন্দর না জিনিসটা? তাহলে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। দ্য ক্লোরাইড আয়নস আর লার্জার দেন সোডিয়াম আয়নস। এই যে এখানে একটা এভিডেন্স এসে বললো না যে নেগেটিভ আয়ন বা পজিটিভ আয়ন থেকে হয়, লার্জার হয়। তো এটা কিন্তু ডিফ্র্যাকশনের সময় দেখা যাচ্ছে, লাইন্স দেখা যাচ্ছে। ঠিক আছে, কিভাবে হয়েছে ওটা তো দরকার নেই, ওটা তো অনেক হায়ার লেভেল কেমিস্ট্রি, পিএইচডিতে যাই করবে এগুলো। ঠিক আছে, পিএইচডি না, এমএসএ করবে, পিএইচডি লাগবে না, এমএসএ করবে এটা, কারণ তখন এই অ্যানালাইসিসগুলো করতে হয়। তো ইউ হ্যাভ টু ডিফেন্ড দ্য থিওরিজ অফ নিউ আয়নিক কম্পাউন্ডস, তখন এই অ্যানালাইসিসগুলো করে দিতে হয়। কারণ অলরেডি যেটা এক্সিস্ট করে সেটা তো আমাকে শো করতে হবে না, এটা তো অলরেডি এক্সিস্ট করে, প্রুভড। তোমাকে নতুন এলিমেন্ট ডিসকভারি হচ্ছে বা নতুন একটা মানে হাইপোথিসিস তোমরা দাঁড়া করাইছো যে এরকম একটা এলিমেন্ট এক্সিস্ট করবে, আমরা ডিসকভারিতে যাচ্ছি, তখন এই হাইপোথিসিসকে সাপোর্ট দেওয়ার জন্যই তো এসব কাজ করা লাগে, অ্যানালাইসিসগুলো করা লাগে। বুঝতে পারছো? এটা তো আর আমাদের এখন আমাদের এ লেভেলসে এএস এর মধ্যে সেটা আমার তো কইরা দেখাইতে হবে না। তাও সাইবুল স্যার অনেক কিছু এক্সপেরিমেন্টাল দেখাবে। সাইক্লোট্রন যদি থাকতো সবচেয়ে ভালো হইতো, সুইজারল্যান্ডে নিয়ে তোমাদের দেখাইতে পারতো পার্টিকেল অ্যাক্সেলারেটর কিভাবে কাজ করে, বেস্ট হইতো। হ্যাঁ, নাও
ঠিক আছে। সো এখানে এইটুক পড়ার পর আমরা যদি এই পার্টটা দেখি, এখানে কি বলছে, দ্য আয়ন্স আর ডিসক্রিট অর সেপারেট বিকজ দ্য ইলেকট্রন ডেন্সিটি ফলস টু 0 বিটুইন দ্য আয়ন্স। এই লাইন্স জয়েন হয়নি, আয়নিক বন্ডের লাইন্স জয়েন হয়নি, যার আয়নিক কম্পাউন্ড বাউন্ডারির মধ্যে একটা সেপারেশন আছে। এটাই হচ্ছে খেলা। আয়ন্স একটা আরেকটার সাথে লেগে নেই, কিন্তু আয়ন্স হ্যাভ আ মিনিমালিস্টিক গ্যাপ। এই গ্যাপটা মাইক্রোস্কোপিক, বাট গ্যাপ থাকবে, কারণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দুটো অপোজিট চার্জ, তো দুটো অপোজিট চার্জ একসাথে লেগে যেতে পারবে না, একটু হইলেও মিনিমালিস্টিক গ্যাপ থাকবে। ওদের ফোর্স অফ অ্যাট্রাকশনটা ওদেরকে কাছাকাছি নিয়ে আসছে। এভিডেন্সটা বুঝতে পারছো? একটা দের ইজ আ মিনিমালিস্টিক গ্যাপ, দেখা যাচ্ছে না দুইটা আয়ন্সের মধ্যে? একটা আয়ন বড়, বুঝাই যাচ্ছে বড় আয়নটা সোডিয়াম মানে ক্লোরাইড, বড় আয়নটা ক্লোরাইড, ছোট আয়নটা সোডিয়াম। তার মানে পজিটিভ আয়নটা সবসময় ছোটই আসবে, নেগেটিভ আয়নটা সবসময় বড়ই আসবে। ইলেকট্রন ডেন্সিটি ম্যাপ ডাজ নট হাউএভার শো দ্য এজ অফ দ্য আয়ন, মানে ফাইনাল ইলেকট্রন কতটুকু পর্যন্ত আছে এটা প্রপারলি দেখা যাচ্ছে না কিন্তু। সো ডিফ্রেকশন ডাটার থেকে কিন্তু আমি পুরা লেন্থটা কিন্তু 100% অ্যাকুরেট আয়নের রেডিয়াসটা বের করতে পারবো না। যদি আয়নের রেডিয়াসটা বের করতে বলে, স্যার ভালো করে দেখেন, যদি আমাদেরকে আয়নের রেডিয়াসটা বের করতে বলে, এখান থেকে যে কোনো একটা রেডিয়াল পয়েন্ট আমরা আয়নের রেডিয়াস ধরতে পারি না, আর দিস ক্যান বি কনসিডার্ড অ্যাজ আর ফ্রম দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াস টু দ্য মানে আউটার মোস্ট সার্কামফারেন্স লাইন, যেখানে আয়ন যতটুকু ইলেকট্রন এক্সিস্ট করাতে পারতেছে এতটুকু পর্যন্ত, ওই লাইন পর্যন্ত যদি আমি একটা সার্কুলার পয়েন্ট ড্র করি, দ্যাট লাইন ইজ দ্য রেডিয়াস। সো আয়নিক রেডিয়াসটা যত বড় হবে একটা আয়নের, তাহলে আমরা বুঝতে পারি আয়নিক রেডিয়াস যদি কারোর বড় হয় তাহলে আয়নের সাইজটা বড়, সাইজটা ইজিলি বড়। বোঝা গেছে? কারণ এই রেডিয়াল ডেটা দিয়ে মাঝে মাঝে কিছু কম্পারিজন করতে হবে। না না, রেডিয়াস বের করে না, মানে রেডিয়াস তোমাদের বের করতে হবে না, রেডিয়াল ডাটা দেওয়া থাকবে, ধরো ইউ ক্যান কম্পেয়ার বাই ইউজিং দ্য ডেটা অফ দ্য রেডিয়াস, ইউ ক্যান কম্পেয়ার আয়ন্স। কারণ কম্বিনেশন অফ আয়ন্স ধরো আমরা এক এক জায়গার থেকে দিছে, এক একটা ধরো একটা কম্পাউন্ড হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরাইড, কিন্তু পরেরটা দিছে পটাশিয়াম ফ্লোরাইড। এখানে পজিটিভ আয়ন বড় হচ্ছে সোডিয়াম, মানে ছোট হচ্ছে সোডিয়াম, আবার নেগেটিভ আয়ন ছোট হচ্ছে ফ্লোরাইড। একটা কন্ট্রাডিকশন হয়ে গেল না? দুইটা সেম কম্পারিজনে থাকতে পারতেছে। there is now a contradiction. So whenever there is a contradiction like this, same charge, same মানে ions of the same charge, size variable, একটা কম্পাউন্ডের মধ্যে পজিটিভটা ছোট দেন নেগেটিভ, আরেকটা কম্পাউন্ডের মধ্যে নেগেটিভটা ছোট, comparing the two. So in this case you need data of ionic radius. তোমার এখন এখানে আয়নিক রেডিয়াই লাগবে, বুঝতে পারছো? তাহলে আয়নিক রেডিয়াই দিয়ে 4 জনের আয়নসের সাইজটা জানতে পারতা, 4 জনের আয়নের সাইজটা জানতে পারতা। নাও লুক এট এন্ড কম্পেয়ার দ্য টু সাইজেস। যে দুটো আয়নের স্মলার সাইজ, ওই দুটো আয়নের কম্পেয়ার মানে এই একটা অ্যাট্রাকশনটাই মানে লার্জার হবে। বুঝতে পারছেন? কম্পেয়ার করে যখন দেখবো যে সোডিয়াম আয়ন থেকে পটাশিয়াম আয়ন একটু বড় আর ফ্লোরাইড আর ক্লোরাইড আয়ন একটু ছোট, ঠিক আছে, তখন আমার আয়নের একটা ইয়ে করতে হবে, কি বলে তোমার ওই সাইজের একটা কম্পারিজন করতে হবে। সাইজের কম্পারিজন করে একটা ফর্মুলা আছে, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন। if there is a force of attraction you need to count, you just need to give the product of the charges and the square of the ionic radii. দুইটা রেডিয়াই কে অ্যাড করে আমরা স্কয়ার করে দিতে পারি। কোনটা? এটা Q1 Q2, এটা ডায়াগ্রাম থেকে কোনটা এনে বড় যেটা এটা হচ্ছে ইয়া Cl মাইনাস, আর ছোট যেটা সেটা হচ্ছে Na প্লাস। যেটাই ছোট সেটাই Na প্লাস, যেটাই পজিটিভ যেটাই ছোট ওইটাই পজিটিভ আসবে সব সময়, অলওয়েজ। আয়ন্স, পজিটিভ আয়ন্স cannot be greater than negative ions. So the one of them is K and one of them is N. এটার মধ্যে this is Na, this is Na and this is K, this is Cl minus. K বড় হবে তো, পটাশিয়াম আয়ন তো বড় হবে। আমি পটাশিয়াম আয়নটা তো এখানে দিইনি, পটাশিয়াম আয়নটা বড় হবে তো সোডিয়াম থেকে, কারণ ডাউন দ্য গ্রুপ না,
পটাশিয়াম তো বড়, আর ক্লোরাইড থেকে ফ্লোরাইডটা ছোট, ফ্লোরাইড তো উপরে, এটা তো ছোট। তাহলে নাও দ্য কন্ট্রাডিকশন হ্যাপেন্স, একটা কন্ট্রাডিকশন হয়ে গেল। তো সোডিয়াম ক্লোরাইড যখন কম্পাউন্ড আছে আর পটাশিয়াম ফ্লোরাইড যখন কম্পাউন্ড আছে, which has the strongest ionic bond, we cannot directly compare with the charges, we have to compare the size। এখন সাইজের আইডিয়া নিতে হবে না, একজন বড় একজন ছোট খালি মুখে বলতে হবে, পারবো না তো আমরা। we have to see the data of the ionic radius and then compare। বুঝতে পারছো? তোমরা ইজিলি কম্পেয়ার করতে পারবা পরে, এটা দেখেই বলতে পারবা যে দুইটা আয়ন যেটা ছোট, সবচেয়ে দুইটা ছোট কম্বিনেশন যেটা হবে ওইটারই আয়নিক স্ট্রেংথ, বন্ডের স্ট্রেংথ বেশি হবে। জাস্ট তোমাদেরকে থিওরিটা বুঝাই দিলাম। তারপর তোমাদের যদি কোয়েশ্চেনটা এক্সিস্ট করে, জাস্ট কম্পেয়ার দ্য সাইজেস। ওখানে দেখবা যে স্মলেস্ট দুটা সাইজ, ওই স্মলেস্ট দুটা সাইজ সবসময় কম্বাইন করলে সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট আয়নিক বন্ড তাদের মধ্যেই হবে। বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার, নো কনফিউশন এখানে? কনফিউশন না থাকলে পরে আবার রিকল করা হবে, ডোন্ট ওয়ারি। তাহলে এই ডেনসিটি ম্যাপ দিয়ে আমরা কি কি পাই? আমরা দেখতে পারতেছি we are seeing there is an electrostatic force of attraction, but the ions are separated with a marginal gap। ions spherical হইতেছে, ions গুলা spherical হইতেছে, পজিটিভ আয়নটা ছোট হচ্ছে নেগেটিভ আয়ন থেকে, এবং দুটা পজিটিভ আয়ন একসাথে নাই, দুটা পজিটিভ আয়ন পাশাপাশি নাই। ভালো করে দেখো তো ডায়াগ্রামটা। if this is sodium, this is chloride, this is chloride, this is sodium, they are not side by side। এর পাশে তাহলে কি হবে? এটা তাহলে এখানে আরেকটা ক্লোরাইড হবে, এখানে একটা সোডিয়াম হবে, এরকম জিনিসটা এরকম হইতো না? সো বুঝাচ্ছে যে অল্টারনেটস ভাবে অ্যারেঞ্জ করা, পজিটিভ সারাউন্ডেড বাই নেগেটিভ, নেগেটিভ সারাউন্ডেড বাই পজিটিভ, এরকম আর কি। পজিটিভ নেগেটিভ, দুটো পজিটিভ চার্জ একসাথে নেই, একই দুটা পজিটিভ চার্জ পাশাপাশি নাই, বিকজ দ্য রিপালশন উইল অকার, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হবে, রিপালশন হয়ে যাবে ওটা। ওকে, আর আমরা এক্সাক্ট সাইজটা বলতে পারি না, রাদার উই ক্যান সে অ্যাপ্রক্সিমেট সাইজ। বুঝতে পারছো? কারণ বাউন্ডারিটা ভিজিবল না, লাস্ট বাউন্ডারিটা ভিজিবল না, কারণ ডেন্সিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। তো নিউক্লিয়াস থেকে যত দূরে যাচ্ছে ইলেকট্রন ডেন্সিটিটা কিন্তু কমে যাচ্ছে। নিউক্লিয়াসের কাছেই কিন্তু ইলেকট্রনের অ্যামাউন্টটা বেশি, দূরে যত যাচ্ছ ইলেকট্রনের রেশিওটা কিন্তু কমে যাচ্ছে, ডেন্সিটিটা, ইলেকট্রন পাওয়ার পসিবিলিটিটা কমে যাচ্ছে। আচ্ছা, আয়নিক কম্পাউন্ডস এর ফিজিক্যাল প্রপার্টি, মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট হাই অবশ্যই হবে, আয়ন্স স্ট্রংলি অ্যাট্রাক্টেড টু ইচ আদার, ফোর্স অফ অ্যাট্রাকশনের। নন কন্ডাক্টর ওয়েন সলিড, কারণ আয়ন্সরা ফ্রি না, মুভ করতে পারতেছে না, ক্যানট মুভ, বাট ইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি ওয়েন ইন সলিউশন অর দ্য মোল্টেন স্টেট, বিকজ ওই কেসে অপোজিটলি চার্জ আয়ন্স গুলা আয়নিক বন্ড ওভারকাম করে, ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ওভারকাম করে ফ্রি হয়ে যায়, তখন এই পজিটিভ আয়ন ধরো এম প্লাস আর এক্স মাইনাস এর আলাদা হয়ে যায়, দে ক্যান নাও ফ্রিলি মুভ করলে তারা ইলেকট্রিক্যাল এনার্জি ক্যারি করতে পারবে এখন। আচ্ছা, ব্রিটল অর ইজি টু ক্লিভ অ্যাপার্ট, আয়নিক কম্পাউন্ড স্ট্রংলি যদি হিট করা হয়, ফোর্স দেওয়া হয়, তাহলে ভেঙে যেতে পারে। কারণ কি? এটাও যে ক্রিস্টালটা, যেরকম ক্রিস্টালসের লেয়ারটা একটার উপরে আরেকটা তো লেয়ারের মতো, সব একটা লেয়ার যদি সরে যায়, দুইটা পজিটিভ আর দুইটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভস গুলো তো অ্যালাইন্ড হয়ে যাচ্ছে, when they align they create a force of repulsion and the crystal breaks apart। ঠিক আছে, আয়ন্স গুলো অ্যালাইন্ড হয়ে যাবে, অ্যালাইন্ড যদি হয়ে যায় তাহলে ফোর্স অফ রিপালশন উইল ক্রিয়েট, দ্যাট উইল ব্রেক দ্য স্ট্রাকচার। বুঝা গেছে? সিম্পল জিনিস। এখন আয়ন এভিডেন্সের স্টাডি করার সময় আয়ন যে মাইগ্রেট করতে পারে বা আয়ন যে মুভ করতে পারে বা আয়ন যে এক্সিস্ট করে, এটার জন্য একটা সিম্পল একটা মাইগ্রেশন টেস্ট করা হয়েছে। এটা একটা ইলেকট্রোলাইসিসের কনসেপ্ট। এখন এটাকে কি করা হয়েছে, এটা খুবই কমন একটা জিনিস, এই এক্সপেরিমেন্টটা সবাই শিখারে, কারণ এটা রিলেটেড, কিন্তু আমি এএস এর পেপারে অনেক কোয়েশ্চেন দেখছি ইউনিট 1-এ, ছোট ছোট কোয়েশ্চেন এমসিকিউ, বাট দে গিভ দিস কোয়েশ্চেন আ লট। সো কপার টু ক্রোমেট একটা কম্পাউন্ড, দিস কম্পাউন্ডস নেম আমি লিখে দিচ্ছি, কপার টু, তারপর লিখবা ক্রোমেট, তারপর আবার লিখবা 6, তাহলে ক্রোমেট 6 হচ্ছে CrO4 মাইনাস আয়ন্স, আর কপার টু আয়ন্স হচ্ছে Cu2+। এখন ইন্ডিভিজুয়াল কপার টু আয়ন্স হচ্ছে ব্লু কালার, ইন্ডিভিজুয়াল কপার টু ক্রোমেট কালার হচ্ছে ইয়েলো, এই আয়ন্স গুলা ইয়েলো কালার। ঠিক আছে, সলিউশন ফর্মে ধরা আছে। এখন কপার টু ক্রোমেট
সলিউশন অবস্থায় যখন আসে নিচে, যখন আমরা ইলেকট্রোলাইসিস করব তার মানে কি দুইটা দিব ইলেকট্রোডস ওটার মধ্যে ডিপ করব, আর পজিটিভ ইলেকট্রোড এন্ড নেগেটিভ ইলেকট্রোড ব্যাটারির সাথে কানেক্ট করব, পাওয়ার সাপ্লাইটা অন করব। কপার আয়ন্স গুলা দেখতেছি আমরা নেগেটিভ ইলেকট্রোডের দিকে মাইগ্রেট করতেছে, তাহলে পজিটিভ আয়নটা নেগেটিভের দিকে মাইগ্রেট করতেছে, নেগেটিভ আয়নটা পজিটিভ টার্মিনালের দিকে মাইগ্রেট করতেছে। দিস শোজ এভিডেন্স অফ আয়ন্স, কারণ চার্জ পার্টিকেলস না হলে ওইটা জীবনে মুভ করতো না, টার্মিনালে মুভই করতো না। তাহলে আমরা টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রন আমরা দেখতে পারবো যেহেতু কপার যাচ্ছে ওই জায়গাটা ব্লু হয়ে যাচ্ছে। টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রন ইট ইজ স্টার্টিং টু বিকাম ব্লু ইজ ডিউ টু CO2 প্লাস, আয়ন মাইগ্রেট করছে। টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রন উই আর সিইং ইয়েলো, ইট ইজ বিকামিং ইয়েলো, তার মানে ওখানে ক্রোমেট 6 মাইগ্রেট করছে, নেগেটিভ আয়ন। ক্লিয়ার? এই সেম জিনিসটা পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 দিয়েও করা যায়। পটাশিয়াম ম্যাঙ্গানেট 7, আই থিঙ্ক ইউ নো দিস কম্পাউন্ড KMnO4। এখন পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 হচ্ছে এটাকে বলা হয় পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 অথবা পটাশিয়াম ম্যাঙ্গানেট ডাইরেক্ট। এখন তাহলে এখানে কে আয়ন্স আছে, K প্লাস and MnO4 মাইনাস। এখন K প্লাস তো কালারলেস, পটাশিয়াম আয়নের জন্য তো কোনো কালারাইজ করে না, কিন্তু ম্যাঙ্গানেটের জন্য তো কালারাইজ করে। দিস ইজ আ স্লাইট পার্পল কালার। তাহলে সেম ইলেকট্রোলাইসিস কনসেপ্টটা যদি দাও, পটাশিয়াম ম্যাঙ্গানেট, ঠিক আছে, পার্পল কালার, কিন্তু পার্পল কালারটা পটাশিয়াম ম্যাঙ্গানেট পুরো কম্পাউন্ডটাই কিন্তু পার্পল কালার। পার্পল কালারটা ইজ ডিউ টু দ্য পটাশিয়াম, ডিউ টু দ্য ম্যাঙ্গানেট। বোঝা গেছে? এখন যেখানে আমরা ইলেকট্রোলাইটটা রাখছি যেই জায়গায়, ওই জায়গাটা পার্পল কালার হয়ে থাকবে বিকজ দ্যাটস পটাশিয়াম ম্যাঙ্গানেট। দুইটা ইলেকট্রোড ডিপ করে দিলাম, ইলেকট্রোড ডিপ করার পর নেগেটিভের দিকে আমি দেখতেছি কিছুই হচ্ছে না, নাথিং ইজ হ্যাপেনিং। আর পজিটিভের দিকে দিচ্ছি, দেখতেছি যে আস্তে আস্তে মাঝখান থেকে পার্পল কালারটা ঠিক কিছুটা পজিটিভের দিকে মাইগ্রেট করে চলে যাচ্ছে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাইগ্রেশনটা তাহলে কি করতেছে, ম্যাঙ্গানেট। দিস ম্যাঙ্গানেট আয়ন ইজ কালার্ড অ্যান্ড দ্যাটস পার্পল কালার। পার্পল কালারটা চলে যাচ্ছে কোন দিকে, পজিটিভের দিকে যাচ্ছে না, আর নেগেটিভের দিকে কোনো কালার নাই কেন, কারণ পটাশিয়াম আয়ন হ্যাজ নো কালার বাট দ্য পটাশিয়াম আয়ন ইজ মাইগ্রেটিং, ঠিক না? এখন এটা আমাদের একটা সলিউশনের বক্সের মধ্যে করতে হবে না, আমাদের করতে হবে একটা পেপারের মধ্যে, একটা পেপার, পোরাস পেপার, যেটার মধ্যে একটু সোক করা আছে সলভেন্টের সাথে, ঠিক আছে, একটু বীজাণু আছে, দুইটা সাইড দিয়ে ইলেকট্রোড কানেক্ট করে দেওয়া আছে, পেপারের ভিতর মানে ওইখান থেকে অ্যাট্রাক্ট করতেছে সলিউশন, ওকে অ্যাট্রাক্ট করতেছে দুই পাশ থেকে, ঠিক আছে। এটা পেপারের মধ্যে করা হয়েছে, কিন্তু ময়েস্ট ফিল্টার পেপারে করা হয়েছে, মাইক্রোস্কোপিক স্লাইডেও করা যায়, ঠিক আছে। বুঝতে পারছো? এই দুইটা এক্সপেরিমেন্ট তোমাদেরকে ভালো করে শিখে রাখতে হবে, খুব ইজি কিন্তু। যে আয়নের এভিডেন্সটা আরো সাপোর্ট করলো, এটা আয়নের এভিডেন্সটা সাপোর্ট করলো না যে আয়নিক কম্পাউন্ডের মধ্যে আয়ন্স এক্সিস্ট করে, আয়ন্স না এক্সিস্ট করলে তো ইলেকট্রোলাইসিসের এই কাহিনীটা হইতোই না। বুঝতে পারছো? দেখি আর আয়নিক কম্পাউন্ড রিলেটেড কি কি আছে। নাই, হ্যাঁ, আয়নিক কম্পাউন্ডের কাহিনী শেষ। ওই আয়নিক কম্পাউন্ড আজকে তাহলে আমরা কি করছি, দেখছো? আয়নিক বন্ডিং অলরেডি শেষ। আয়নিক বন্ডিং বুঝার আর কিছু আছে এখানে? হ্যাঁ, হ্যাঁ, প্রোটন যদি বেশি থাকে হ্যাঁ, পজিটিভ আয়নের জন্য, হ্যাঁ, প্রোটন যদি বেশি থাকে তাহলে অ্যাটম রেডিয়াস কমে যাবে, আয়ন রেডিয়াস কমে যাবে, আর যদি লাইক কম থাকে তাহলে বেড়ে যাবে। ইয়েস, আর নেগেটিভ আয়নের জন্য রিভার্স কেস। Sir, Yeah. colorগুলো just solution হতো। এই কালারগুলা জাস্ট সলিউশনের না, কোনগুলার? যেমন CO2 প্লাস, হ্যাঁ ওটা সলিউশন ফর্মে আছে ওরা। প্লাস ম্যাঙ্গানেট গুলো হ্যাঁ, এরা সবাই সলিউশন ফর্মে আছে, দ্যাটস ওয়াই দ্য কালার ইজ দিস। হ্যাঁ, সলিউশন ফর্মে আছে। কপার টু সলিউশনস আর ইউজুয়ালি ব্লু কালার। ক্রোমেট সলিউশন, এই ক্রোমেট পার্টটার জন্য কালারটা আসে ইয়েলো। আচ্ছা, এখন আমার কথা হইলো তোমাদেরকে একটু প্যালেট টেস্ট করি। প্যালেট টেস্ট তো বুঝছি, মানে কালারের মিক্সচারের টেস্ট, প্যালেট। তো এটা আমি মাত্র ওয়ার্ডটা বানাইলাম, প্যালেট টেস্ট। হ্যাঁ, কপার আয়ন যদি ব্লু কালার হয় আর ক্রোমেট আয়ন যদি ইয়েলো কালার হয়, তাইলে কপার টু ক্রোমেট কালার কি হবে? হ্যাঁ, গ্রিন। তাহলে তোমরা কালারটা জানো। প্যালেট টেস্ট সাকসেসফুল। তুমি কি জানতা এই কালারটা যে গ্রিন? প্যালেট টেস্ট হয়ে গেল, কিন্তু এই প্যালেট টেস্ট দরকার আছে বিকজ ইন A2 of A levels
একটা ট্রানজিশন মেটাল চ্যাপ্টার আছে, ওই যে ওদের ব্যাচকে পড়াচ্ছি, ওই তামিদদের ব্যাচকে। ট্রানজিশন মেটাল চ্যাপ্টারটার মধ্যে কালার আর কালার, ঠিক না? মাঝে মাঝে মনে হয় না যে আমরা আর্টিস্ট, এত কালার দেখতেছি কেন? সো লটস অফ কালার উইল বি দেয়ার। সো যাদের প্যালেট টেস্ট ভালো তারা এই কালার্স গুলো অনেক তাড়াতাড়ি ধরতে পারবে, নাইলে মুখস্থ। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আজকে আয়নিক বন্ডিং এর ইন্ট্রোডাকশন করাই দিলাম, এ লেভেল স্টাইল। হ্যাঁ, তারপর আমি নেক্সট দিন আমরা কোভালেন্ট বন্ড পড়বো এবং কোভালেন্ট বন্ডের নতুন জিনিস পড়বো, গ্যাংনাম স্টাইলে পড়বো, গ্যাংজাম স্টাইল। ঠিক আছে, উই উইল লার্ন ইট ইন দ্য গ্যাংজাম স্টাইল। কোভালেন্ট বন্ডিং এ কিন্তু নতুন নতুন জিনিস আছে, আল্লাহর ওয়াস্তে মাইন্ড ফ্রেশ করে আইসো, নতুন নতুন জিনিস শিখতে হবে কিন্তু, নতুন নতুন জিনিস। অলরাইট, শেষ করলাম, থ্যাংক ইউ।